রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা, জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। সংসদে দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ মঙ্গলবার। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ, ইসির পারফরমেন্সেও সন্তোষ। ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ সভায় আলোচনা। ৩২ আসনে ভোট পুনর্গণনার আবেদন ১১ দলের। সোমবার প্রতিবাদ সমাবেশের ডাক। আদালতের নির্দেশনা পেলে ব্যবস্থা, জানালো ইসি। শতভাগ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার দাবি। এবং রমজানে হবে না ক্লাস পরীক্ষা। ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রিট শুনানি শেষে হাইকোর্ট। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজনীতিতে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপির দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিএনপি চেয়ারম্যানের এই উদ্যোগকে রাজনীতির গুণগত পরিবর্তন হিসেবে দেখছে দুটি দলই। বলছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। রাজনীতিতে নতুন দিনের শুরু, তারই নিদর্শন রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের সঙ্গে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে দিলেন সৌহার্দ্যের বার্তা। রোববার সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিএনপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির। পরে পৌনে ১ ঘন্টার মতো আলোচনা করেন দুজন। তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ নিয়ে ব্রিফিংয়ে জামায়াত জানায়, নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এ ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। পরে রাজধানীর সার্কিট হাউস রোডে এনসিপি আহ্বায়কের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্মারক হিসেবে এনসিপির প্রতীক শাপলা কলির কাঠামো ও জুলাই যোদ্ধার একটি চিঠি উপহার দেন নাহিদ ইসলাম। পরে উষ্ণ পরিবেশে প্রায় ১ ঘন্টা কথা বলেন দুজন। তারেক রহমান ও নাহিদ ইসলামের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এনসিপি জানায়, বিএনপি চেয়ারম্যানের সৌজন্যতা রাজনৈতিক পরিবর্তনের আভাস। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে দেশ গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। এই সৌজন্যতার মধ্য দিয়েই, সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অগ্রসর করতে পারবো বলে আশাবাদী। সবাইকে নিয়ে দেশ পরিচালনার যে বার্তা দিয়েছিলেন তারেক রহমান, এই দুই বৈঠকের মধ্য দিয়ে তা যেন অনেকটাই বাস্তব হয়ে উঠেছে বলছেন রাজনীতি সংশ্লিষ্টরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। রোববার দুপুরে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাতে তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপিরা। এ সময় কুশল বিনিময় করে বিজয়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। এদিন বিএনপি ও জোটের বিজিত প্রার্থীরাও সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রী পরিষদ নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে আসছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ওম বিড়লা ও বিক্রম মিশ্রি 17 ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে, এমনটাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়, গুলশান নাকি হেয়ার রোডে, তা নির্ভর করবে তার সিদ্ধান্তের ওপর। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। তাই প্রশ্ন উঠেছে, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় বিএনপি। ধারণা করা হচ্ছে দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে 196 নম্বর বাড়িতে। আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে, এই নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা। যমুনাতে যেখানে এখন প্রধান উপদেষ্টার মধ্যে আছেন, ওই জায়গাটাকে আমরা ঠিক করবো আর কি। এমনি ঠিকই আছে, তারপরে ওনার কিছু যদি কোনো এডিশন সাবট্রাকশন থাকে সেটা আমরা করে দিতে পারি। বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। তবে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে গুলশানের 196 নম্বর বাসভবন মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা নাকি সরকারি বাসভবনে থাকবেন, তা নির্ভর করছে তারেক রহমানের ইচ্ছের উপর। গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা আমি ঠিক করতে পারবো না। গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে। আমাদের সেরকম হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই 29 নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। 1991 থেকে 96 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ 1996 সালে বেগম খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। এরপর 2001 সাল থেকে এ পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন তারা কেউ সরকারি বাড়ি ব্যবহার করবেন না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।
সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে জামায়াত সহযোগিতা করবে, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামায়াত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। দেখা করেন শাহ আলমের পরিবারের সঙ্গে, যোগদান স্মরণ সভায়। পরে পটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করেন জামায়াত আমির। সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। তো সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব, এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ। বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। শপথ নিয়ে সংসদে গেলেও 32টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে রোববার দুপুরে ইসির সঙ্গে বৈঠক করেন জোট নেতারা। পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ঘষা মাজা হয়েছে। সব অনিয়মের প্রতিবাদে সোমবার বিকেল 4:30টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করা হবে। আর ইসি বলছে, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে, এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 49.97% ভোট পেয়েছে বিএনপি। অন্যদিকে 31.76% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে উঠে এসেছে দলভিত্তিক এ পরিসংখ্যান। জোট হিসেবে বিএনপি নেতৃত্বাধীন 10 দল পেয়েছে 51.9% ভোট, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য পেয়েছে 38.92% ভোট। বিএনপি জামায়াত জোট মিলে ভোট পেয়েছেন 93.6%। এছাড়া এনসিপি 3.5%, ইসলামী আন্দোলন 2.70% ও জাতীয় পার্টি 0.89% পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 5.79% ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইল ফলক অর্জন করেছে বলে জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে দেশি 4টি নাগরিক সংগঠন। এদিকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দিয়েছেন পর্যবেক্ষকরা। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনের পর এবার এশিয়ান নেটওয়ার্ক এবং দেশি 4টি নাগরিক সংগঠন তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করল। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রেস ব্রিফ করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। ANFREL এর চেয়ারপারসন রোহানা এন হেতিয়ারাচ্ছি জানান, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনী প্রচারণার খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ দেন। Full implementations of campaign finance law. We have noticed that there is no proper format to submit the candidate for their income and expenditure report. For the youth and women, there are so many barriers. I think the political party
has to seriously think about it. More transparent mechanism for counting. এদিকে একই স্থানে রোববার যৌথ সংবাদ সম্মেলন করে প্রতিবন্ধী, সংখ্যালঘু এবং নারী অধিকার ইস্যুতে কাজ করা নাগরিক সংগঠনের পর্যবেক্ষকরা। অধিকার নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ উল্লেখ করে নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল, শৃঙ্খলাপূর্ণ ছিল, কিছু সহিংসতার ঘটনাও এদিনে ঘটেছে। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছি। আরশি ট্রাস্ট জানায় 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত নারীর প্রতি অনলাইন সহিংসতা বেড়েছে এবং নারী প্রার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়রানি হয়েছে। ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ছিল জানিয়ে রূপসা জানায় ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সংখ্যালঘু সম্প্রদায় আসলে এই নির্বাচনে অনেক ভীতির মধ্যে ছিল, কিন্তু আমরা আসলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি চিত্র আসলে অনেকটা ভিন্ন। প্রার্থীদের বা অ্যাক্টিভিস্টদের ক্ষেত্রে কমেন্ট সেকশনে বেশ পরিমাণে তাদের সাথে জেন্ডার বেস ভায়োলেন্সে তারা শিকার হয়েছেন। ভবিষ্যতের নির্বাচনের জন্য বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংগঠনগুলো। 12 তারিখ পর্যন্ত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিএনপির জয়ের বড় কারণ ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের মতো অর্থনৈতিক ক্যাম্পেইন। অন্যদিকে জামায়াতের আদর্শিক ক্যাম্পেইন ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি, এমনটাই বলছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপ। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এ তথ্য জানায় সংস্থাটি। এ সময় ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোকে নারী এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করতে জোর দিতে হবে বলে উল্লেখ করেন তারা। এদিকে ভোটের হার জানাতে বিলম্ব হওয়াকে ইসির অদক্ষতা বলে উল্লেখ করে ভয়েস ফর রিফর্ম। সুচারু জরিপের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন আলোচকরা। আমি চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামে আপনার যে কয়টা সেন্টারে আমি গিয়েছি, জানুয়ারি সার্ভেতে দেখাচ্ছিল যে 26.6% পূর্ববর্তী আনডিসাইডেড ভোটার বিএনপির দিকে ঝুঁকেছে, 14.2% পূর্ববর্তী আনডিসাইডেড ভোটার জামাতের দিকে ঝুঁকেছে। অর্থাৎ শেষের দিকে এসে আগে যারা আনডিসাইডেড ছিল তারা বিএনপির দিকে ব্রেক করছিল, যে জন্য বিএনপির এই রেজাল্ট এসছে। ইকোনমিক রিলেটেড পলিসিগুলো ভোটারদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে রাদার দেন আইডিওলজি বেসড পলিটিক্স, সেটা খুব স্পষ্ট ছিল। বিগত সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, এমন তথ্য উঠে এসেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে। রোববার দুপুরে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। তবে সংগঠনটি জানায় অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত 254টি সহিংসতার ঘটনায় 5 জন নিহত ও 1650 জন আহত হয়েছেন। সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কর্মকর্তা এবং কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে অন্তত 48 জন পর্যবেক্ষক ভোট গণনার কক্ষে প্রবেশের অনুমতি পায়নি। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত 30টি জেলায় 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছে। নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে ইসির পারফরমেন্সেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে এসব বিষয় উঠে আসে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর
তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অগোচরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। যদিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি দাবি করেন ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা আলোচিত ব্যক্তিদের একজন ফয়েজ আহমদ তৈয়ব, যিনি কাজ করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী হিসেবে। দুদকের অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নানা ইস্যুতে জন্ম দেন অনেক বিতর্কের। তার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে আপত্তি উঠেছিল রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের কাছ থেকে। সেই ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছাড়লেন অনেকটা অগোচরে। দায়িত্বে থাকার সময় মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও সেসবের কোনো ফয়সালা না করেই ফয়েজের দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড় নানা মহলে। বিশেষ সময়ে সরকারে আসা এসব অনির্বাচিত ব্যক্তিদের জবাবদিহিতার জায়গা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। গোপনে দেশ ছাড়ার বিষয়টি চাউর হলে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব জানান ছুটি নিয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে উপদেষ্টারা এমন কথা বললেও ফয়েজ আহমদ দাবি করেন 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। কলিগদের কাছ থেকে ঠিকঠাকভাবে বিদায় নিয়েছেন তিনি। দেশের জন্য কাজ করতে এসে অর্থনৈতিকভাবে অনেক লোকসান হয়েছে বলেও দাবি করেন ফয়েজ। জানান দ্রুত নতুন চাকরি খুঁজবেন তিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন সংস্কার কাজ পছন্দ না হওয়ায় ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়া নিয়ে নানা কথা রটাচ্ছেন অনেকে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে, গোপনে চলে গেছে। ফয়েজ আহমেদ তৈয়ব দীর্ঘদিন ধরে বাস করেন নেদারল্যান্ডসে। গত বছরের মার্চে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন ডক্টর ইউনূস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে জারি করা হয় প্রজ্ঞাপন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের রায় 4 মার্চ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। এ মামলায় গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার সহ 4 জন। তারা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত 3 ফেব্রুয়ারি এ মামলায় উভয় পক্ষের শুনানি শেষ হয়। এছাড়া পলাতক 4 জনের পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স মোহাম্মদ আমির হোসেন। জন্মদিনে দাওয়াত না পাওয়া নিয়ে উত্তেজনা। বরিশালে দুপক্ষের সংঘর্ষে নারী সহ 12 জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হয়েছে সেনা সদস্যদের। তুচ্ছ এই ঘটনায় পুরো এলাকা জুড়ে বইছে আতঙ্ক। মেহেদী হাসান বাপ্পির প্রতিবেদন। জন্মদিনের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটি গ্রাম। শনিবার বরিশালের মুলাদির দরিচল লক্ষ্মীপুর গ্রামে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। গুরুতর অবস্থায় 4 জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা জানিয়েছে ইউপি সদস্য শাকায়েত মল্লিকের ছেলের জন্মদিনে প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিককে দাওয়াত না দিয়ে তার প্রতিপক্ষকে দাওয়াত দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আমার আত্মীয় স্বজন আর আমার ফ্যামিলি মানুষ এই করছি, এখন আমি বাইরের মানুষ দাওয়াত নাই দিতে পারি। এরা পরিকল্পনাভাবে আইসা স্বপন মল্লিককে মারধর শুরু করছে। 10-12 জনে পিডাই চাইয়া পিডানের পর এবার আমার কোনো হুঁশ নাই। হ্যাঁ, এমন কোনো শরীর বাত নাই যে পিডান ছাড়া আছে, ফাটাইয়া পুড়াই হালাইছে। এদিকে আহত অপর পক্ষের দাবি আধিপত্যের জানান দিতে ইউপি সদস্য শাকায়েত জন্মদিনের আড়ালে সেখানে বহিরাগতদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিল, যা নিয়ে প্রতিবাদ করায় তাদের উপর হামলা হয়েছে। এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওরা তো আমাদের কাছে কোনো লিখিত কিছু দেয়নি। হসপিটালে আছে নাকি শুনলাম, লিখিত দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব।
একটি দাওয়াত কার্ডের জেদ আর তাতেই উৎসবের আনন্দ এখন রূপ নিয়েছে হাসপাতালের বিষাদে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। বগুড়ার গাবতলীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় শনিবার রাত 12:30টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাইফুল। এ সময় বাড়ির ঠিক সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা সাইফুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানান, বগুড়া শহরে সাবগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা পরিচালনা করতেন সাইফুল। আর্থিক কোনো লেনদেন নিয়ে সাইফুলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। এদিকে হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। রাতের বেলা আম্মু ফোন দিয়েছিল যে কোনটি তুমি করছো সাবগ্রাম আছি, করছো তাড়াতাড়ি বাড়িতে আসো, করছো আচ্ছা সামনে। আমার ভাই মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল। গ্রামে কারোর সাথে কোনো ধরনের যে জ্যাম বা ফাসাদ এ ধরনের কোনো কিছুই নাই। এর সঙ্গে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা হোক। নিশ্চয়ই কোনো শত্রুতার জের ধরে কেউ ওত পেতেছিল, প্রাথমিকভাবে আমাদের এটা মনে হয়েছে। আরও তদন্ত প্রয়োজন। আমরা তদন্ত পরবর্তীতে খুব ক্লিয়ার হব যে আসলেই এটা কিভাবে এবং কেন, কারা কিভাবে হত্যাটি সংঘটিত করেছে। মোবাইল চার্জার বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জে পুড়ে গেছে 4টি বাড়ি। স্থানীয়রা জানান, রোববার বিকেলে ভোলাহাটের পোলাডাঙ্গা গ্রামে জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এতে বলা হয়েছে, রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। মাদ্রাসা ও কলেজে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হলেও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে তা 8 মার্চ থেকে শুরুর কথা ছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন হাইকোর্ট। বিনিয়োগে চাঙা দেশের শেয়ার বাজার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 13.25 কোটি টাকা। রোববার দুপুর পর্যন্ত প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট। রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে শেয়ার বাজার আরও চাঙা হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। আর্থিক এই খাতকে শক্তিশালী করতে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত চান ব্রোকার্স হাউস মালিকরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রথম কার্যদিবস শেষ করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন গত 5 মাসের রেকর্ড ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 200 পয়েন্ট যোগ হয়ে ছাড়িয়ে যায় 5,600 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 1,200 কোটি টাকার বেশি, যা গত 5 মাসে সর্বোচ্চ। চাঙাভাব ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এদিন সিএসসিতে 24 কোটি 65 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত মঙ্গলবার লেনদেন হয় 9 কোটি 40 লাখ টাকা। দীর্ঘদিন পর রাজনৈতিক অস্থিতিশীলতা কাটার পরে আমরা সুন্দর একটা বাজার পেতে যাচ্ছি। জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের প্রত্যাশা যে উনি একটা বাজার, সুন্দর একটা পুঁজিবাজার আমাদেরকে উপহার দিবেন। আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা অর্জন হয়েছে, সবারই আস্থা ফিরছে, এই জন্যই মার্কেটে ঊর্ধ্বগতি। শেয়ার বাজারে এমন চাঙাভাবের কারণ হিসেবে শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে আনছেন সাধারণ বিনিয়োগকারীরা। সরকারের প্রত্যক্ষ নজর থাকলে দেশের আর্থিক খাতের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করবে পুঁজিবাজার, এমন প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা। নতুন সরকার হবে, সেই সরকারের কাছে বাংলাদেশের বিনিয়োগকারীদের অনেক আশা, অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা থেকেই বাজারের অনেক পরিবর্তন এবং লেনদেন বাড়তেছে। আশা করি এটা অব্যাহত থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির সামঞ্জস্য থাকলে দেশের অর্থনীতিতে শক্ত ভিত তৈরি করবে পুঁজিবাজার, এমনটি মত সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারে বড় পরীক্ষা হতে যাচ্ছে রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি হয়েছে, যা সরকারকে স্বস্তি দেবে। বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা বাংলাদেশ ব্যাংকের।
অর্থনৈতিক ধারাবাহিকতা বা ভারসাম্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বেকারত্ব ও মূল্যস্ফীতি। নবনির্বাচিত সরকারের যাত্রার শুরুতেই মোকাবেলা করতে হবে রমজানের বাজারের গতিবিধি। তবে এবার বাজার স্থিতিশীল রাখতে নির্বাচনের আগেই গত বছরের থেকে 40% বেশি ভোগ্যপণ্য আমদানি করেছে সরকার। এছাড়া রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে প্রায় 30 থেকে 35 লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার ঘোষণা টিসিবির। নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকছে তালিকায়। সব মিলে শুধু নির্বাচিত সরকারই নয়, বাংলাদেশ ব্যাংক বলছে কোনো সংকট হবে না বাজারে। কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা যে চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থাৎ যারা আমাদের দেশবাসী একটা স্বস্তিদায়ক রমজান পার করতে পারবে বলে আমরা আশা করি। এরই মধ্যে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে, ফলে পণ্য ছাড় ও পরিবহনের বাধা নেই। মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে ঘাটতি পড়তে দিতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করা আছে এবং মজুদ আছে। এখন মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে, তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রফতানিতে ভাটা পড়লেও আশার আলো জাগিয়েছে আলোচনার বাইরে থাকা বেশ কিছু পণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রকৌশল, বাইসাইকেল, ওষুধ, জাহাজ, চামড়াজাত এবং কৃষিভিত্তিক নতুন পণ্যের রফতানি প্রবৃদ্ধি বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। মোট রফতানি কমলেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36.94 কোটি মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31% বেশি। রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5% বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7% বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয় একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2025 সালে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক আমদানি বেড়েছে 2%-এরও বেশি। এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করেছে চীন। এরপরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বছর ব্যবধানে জোটটিতে রপ্তানি বেড়েছে প্রায় 6%। গেল বছর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে 2%-এরও বেশি। বছর জুড়ে জোটটিতে রফতানি হয়েছে $90 বিলিয়ন। ইউরোস্টেটের তথ্য, এ সময় জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। দেশটির রফতানি 1.17% বেড়ে দাঁড়িয়েছে $26.58 বিলিয়ন। এরপর দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রফতানি জোটটিতে বছর ব্যবধানে প্রায় 6% বেড়ে দাঁড়িয়েছে $19.41 বিলিয়ন। তবে 2024 সালের ডিসেম্বরের তুলনায় গেল ডিসেম্বরে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে 12%।
তৃতীয় স্থানে থাকা তুরস্কের ক্ষেত্রে রফতানি কমেছে 10.73%। দেশটি রফতানি করেছে $8.34 বিলিয়ন তৈরি পোশাক। আর ভারতের রফতানি 7.99% বেড়ে দাঁড়িয়েছে $4.52 বিলিয়ন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অব পিসের কর্মকর্তাদের। এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে সমান তালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিত ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনো গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র $100 কোটি বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডে স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পবিত্র রমজান সামনে রেখে দেশে দেশে চলছে প্রস্তুতি। ধ্বংসস্তূপের মধ্যেই নিজেদের সাধ্যমতো পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিচ্ছেন অসহায় গাজাবাসী। রোজা শুরুর আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় পার করছেন ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। তবে বৈশ্বিক নানা সংকট সহ বিভিন্ন কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা তাদের। পাকিস্তানে জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম সবজির বাজারকে অস্থির করে তুলেছে। ইসরায়েলি বর্বরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে থাকা শিশুরা তাঁবু সাজাচ্ছে কোমল পানীয়র ক্যান থেকে। চারিদিকে সেনাদের নজিরবিহীন হামলার ধ্বংসস্তূপ, স্বজন হারানোর যন্ত্রণা, খাদ্যের তীব্র সংকট যখন নিত্যসঙ্গী, সে সময় নিঃস্ব মানুষগুলোর একমাত্র অবলম্বন মহান আল্লাহ তাআলার ইবাদত। জীবনের নিশ্চয়তা না থাকলেও সিয়াম সাধনার মধ্য দিয়ে মাসটি অতিবাহিত করার প্রত্যয় তাদের। গাজার বিভিন্ন জায়গায় নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পবিত্র মাহে রমজান শুরুর আগেই নিজেদের সাধ্যের মধ্যে কেনাকাটা সারছেন ফিলিস্তিনিরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। পবিত্র মাহে রমজান সামনে রেখে দেশটিতে চলছে নানা প্রস্তুতি। রোজার মাসে প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সিয়াম সাধনার মাস শুরুর আগে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। জাকার্তার কাঁচা বাজারগুলোতে ভিড় থাকলেও ক্রেতাদের ব্যাগে পণ্য উঠছে কম। মুদ্রাস্ফীতির চাপে মাংসের দোকানে বিক্রি নেমেছে অর্ধেকে। বিক্রেতাদের অভিযোগ, সরকারের ফ্রি মিল প্রোগ্রামের মতো উদ্যোগগুলোর কারণে বাজারে সরবরাহ কমছে, যার সরাসরি প্রভাব পড়েছে বেচাকেনায়। আমরা আগে দিনে 100 কেজি পর্যন্ত বিক্রি করতাম, কিন্তু এখন বড়জোর 50 কেজি বিক্রি হচ্ছে। এটা অনেক বড় একটা ধস। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, জিনিসের দামও চড়া, তাই সেই কারণেই ক্রেতা কমে গেছে। পাকিস্তানের চিত্র খুব একটা ভিন্ন নয়। করাচি থেকে ইসলামাবাদ, সবখানেই সাধারণ মানুষের চোখে মুখে উৎকণ্ঠা। মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম সবজির বাজারকে করেছে অস্থির। খেজুরের মতো পণ্যের ট্যাক্স বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেখুন সরকার কত বেশি সেলস ট্যাক্স চাপিয়েছে। আমি যেহেতু খেজুর ব্যবসায়ী, তাই খেজুরের কথা দিয়েই আপনি আন্দাজ করতে পারবেন। আগে প্রতি কন্টেনারে আমি 1 লাখ বা 1,30,000 রুপি দিতাম, আর এখন দেখুন কি অবস্থা। সেই এক কন্টেনারের ট্যাক্সি 8 লাখ রুপি গিয়ে ঠেকেছে। আর্থিক এই সংকট মোকাবিলায় পাকিস্তান সরকার 3,800 কোটি রুপির রমজান রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জার্মানির মিউনিখে 2.5 লাখের বেশি মানুষ জড়ো হয়ে শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন।
এ বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন ইরানের নির্বাসিত শাহের পুত্র শাহ রেজা পাহলভি ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। একই দিন কানাডার টরন্টো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও রোমানিয়ার বুখারেস্টেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ইরানের সরকার বিরোধী স্লোগানে উত্তাল জার্মানির মিউনিখ শহর। শনিবার রাজপথে নেমে বিক্ষোভ করেন লাখ লাখ মানুষ। তাদের দাবি ইরানের বর্তমান শাসকের পরিবর্তন। গ্লোবাল ডে অফ অ্যাকশন নামের বিক্ষোভ সমাবেশ থেকে মেক আমেরিকা গ্রেট এগেইনের মতোই মেক ইরান গ্রেট এগেইন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তারা খামেনি প্রশাসনকে সন্ত্রাসী হিসেবেও কটাক্ষ করেন। বর্তমানে ইরান ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। কিছুদিন আগে আন্দোলনে 40,000-এর বেশি মানুষ মারা গেছেন। আমরা সবাই দেখতে পাই যে ইরানের রাষ্ট্র ক্ষমতায় যে সরকার আছে তারা সবাই সন্ত্রাসী। আমরা এই শাসন ব্যবস্থা আর চাই না, আমরা এই সব নেতৃত্ব আর চাই না। গ্লোবাল ডে অফ অ্যাকশন নামের এই আন্দোলনের সমর্থনে এগিয়ে আসেন ইরানের নির্বাসিত শাহের পুত্র শাহ রেজা পাহলভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পাহলভি বলেন, ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের সহায়তার অপেক্ষায় আছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইরানে আয়াতুল্লাহ খামেনির নয়, বরং জনগণের শাসন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই ইস্যুতে কানাডার শহর টরন্টোতে বিক্ষোভ হয়েছে। ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন স্থানীয় প্রবাসী ইরানি নাগরিকরা। সমাবেশে পাহলভিকে ইরানের বিকল্প নেতা হিসেবে দাবি করা হয়। বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনই দেশের স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তির জন্য প্রয়োজন বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সহায়তার আহ্বান জানান তারা। ইরানে চলমান দমন-পীড়নের তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। রোমানিয়ায় ইরানের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন প্রবাসী ইরানিরা। বুখারেস্টে দূতাবাসের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা জানান, ইরানের মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে এ প্রত্যাশাতেই তারা রাস্তায় নেমেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলে কারখানা স্থানান্তরের কাজ চলাকালে বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত আরও 4 জনকে ভর্তি করা হয়েছে মান্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে। জানা গেছে, কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছিল। 2022 সালে একই কারখানায় রাসায়নিক গ্যাস লিক হয়ে ফসল নষ্ট হয়। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার পর কারখানা পুনরায় চালুর বিরুদ্ধে তীব্র আপত্তি ওঠে এবং জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়। আনুষ্ঠানিকভাবে উৎপাদন বন্ধ থাকলেও স্থানান্তরের সময়েই নতুন এই দুর্ঘটনা ঘটল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে আনন্দের জোয়ার বইছে মালদ্বীপে। ঐতিহাসিক বিজয় উদযাপনে মালদ্বীপের রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত। স্থানীয় সময় শুক্রবার একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিরা সমবেত হয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু। মানুষ তার কাঙ্ক্ষিত একজন প্রতিনিধি পেয়েছে, একজন রাষ্ট্রপ্রধান পেয়েছে। আমরা আসলেই আনন্দিত। আজ এই বিজয় শুধু আমাদের দেশের নয়, আমাদের অন্তরের বিজয়, আমাদের সকলের বিজয়। ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। আজকের বিজয়কে বলে দেয় বাংলাদেশের মানুষ স্বাধীনতার বিপক্ষে নেই, পক্ষেই আছে। বাংলাদেশী সকল ভাইদেরকে আমি ভাই বোনদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আসন থেকে জনাব তারেক রহমান বিপুল ভোটে জয়ী হয়েছে, আমরা খুশি। ইউরোপের শীতল প্রান্তর ফিনল্যান্ডেও বাংলা বসন্তের রং আর ভালোবাসার উষ্ণতা। প্রবাসের মাটিতে হৃদয়ের টানে সুর, ছন্দ আর বইয়ের সুবাসে উদযাপিত হলো বসন্ত বরণ ও ভালোবাসা দিবস। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। গান কবিতায় উঠে আসে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ আর অমর একুশের অম্লান চেতনা। মাতৃভাষার প্রতি ভালোবাসা আর শেকড়ের টানে তৈরি হয় এক অনন্য সুরের আবহ। ফিনল্যান্ডের এসপো শহরে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানের প্রথম পর্বে সুর ও ছন্দের মূর্ছনায় উঠে আসে দেশপ্রেমের গল্প। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, ইতিহাসের সেই গৌরব গাথা ফুটে ওঠে সঙ্গীত ও আবৃত্তির পরিবেশনায়। একে একে মঞ্চে আসে ক্ষুদে শিল্পীরা। দেশের গানে তাদের নৃত্য পরিবেশনে ফুটে ওঠে প্রজন্মের বার্তা।
শুরু হয় বসন্তের আগমনী বন্দনা, গানে গানে উচ্চারিত হয় ভালোবাসার উষ্ণ আহ্বান। প্রবাসীর মঞ্চে যেন ছড়িয়ে পড়ে বাংলা মাটির গন্ধ। ফিনল্যান্ডে বরাবরই অমর ২১শে বইমেলার আয়োজন করে আসছে স্থানীয় সংগঠন প্রত্যাশা। এবারও সেই মেলায় ছিল অন্যতম আকর্ষণ। বাংলাদেশি লেখকদের বইয়ের পাশাপাশি ছিল দেশীয় পোশাক ও অলংকারের স্টল। সব ছাপিয়ে রূপ নেয় বাংলাদেশ কমিউনিটির মিলন মেলায়। একটা ছোট চারা গাছ থেকে তো একটা বৃক্ষ তৈরি হয়, একটা বৃক্ষে রূপান্তরিত হয়। তো সেটা কোনো কিছু একটা সহজ ছিল না, এই যাত্রা অনেক কঠিন ছিল। তবে এই যাত্রা এখনো শেষ হয়নি, যাত্রাটা চলবে। বাংলা সংস্কৃতিকে আমরা যাতে ফিনল্যান্ডের বুকে ধারণ করতে পারি, বাংলাদেশের কাছে ছড়িয়ে দিতে পারি, এটাই প্রত্যাশা প্রচেষ্টা। বই, বসন্ত, ভালোবাসা আর মাতৃভাষার আবেগে এক অনন্য উৎসব উদযাপন করল ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, ফিনল্যান্ড। খেলার খবর। তৃণমূল ক্রিকেটের স্থবিরতা কাটুক, নতুন সরকারের কাছে এটাই প্রধান চাওয়া সাবেকদের। সেই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব উঠুক এমন কারো কাঁধে যাদের অতীত অভিজ্ঞতা আছে। মন্তব্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। বিরতি কাটিয়ে লিটন দাসরা ব্যস্ত হচ্ছেন চলতি মাসেই। নানা আয়োজনে আগামী মাসে পর্দা উঠবে স্কুল ক্রিকেটের। সরকার যায় আসে, তবে ভাগ্য বদলায় না তৃণমূল ক্রিকেটের। দেশের বেশিরভাগ জেলায় খেলা নেই। হতাশায় কেউ ক্রিকেট ছাড়ছেন, কেউ বা ছাড়ার পথে। ক্ষমতার মসনদে নতুন সরকার, তাই নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। প্রত্যাশা অন্তত এবারে কাটবে তৃণমূল ক্রিকেটের স্থবিরতা। আমার নিজের ডিস্ট্রিক্টে কিন্তু গত ৩ বছর ধরে ক্রিকেট লিগ হয় না। সেই লিগগুলি যাতে নিয়মিত হয়, সেটা না হলে আসলে আমাদের ফিউচার প্লেয়ার উঠে আসার সংখ্যাটা কমে যাবে। আমি আমার ডিস্ট্রিক্টে প্রচুর খেলা খেলেছি, সেই খেলাগুলি কিন্তু রিসেন্ট পাস্ট ইয়ারে অনেক কমে গেছে, নিয়মিত হয় না। অনেকগুলি ডিস্ট্রিক্টে নিয়মিত ক্রিকেট লিগ হচ্ছে না। এই ডিস্ট্রিক্ট পর্যায়ের খেলাগুলি যেন আরও বাড়াতে পারে, নিয়মিতভাবে যেন হয়, এই প্রত্যাশা থাকবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা সামলেছেন তাদের কারোরই ছিল না ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা। তাতে ভোগান্তিও কম হয়নি। আসিফ মাহমুদ কিংবা আসিফ নজরুলদের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শেষ নেই। নতুন সরকারের কাছে তাই সাবেকদের প্রত্যাশা এই মন্ত্রণালয় যেন সামলায় খেলার জগতের মানুষরা। স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে ডেফিনেটলি, যারা স্পোর্টস করে, যাদের স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিকেটার স্পোর্টস থেকে যারা ওন করেন, তাদেরকে ডেফিনেটলি আমরা দেখতে অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসেবে। এদিকে চলতি মাসেই ক্রিকেটে ফিরতে যাচ্ছেন লিটন মোস্তাফিজরা। ওয়ানডে ফরম্যাটের বিসিএল এর পর্দা উঠবে ২০ ফেব্রুয়ারি। পাশাপাশি ব্যস্ততা শুরু হবে স্কুল ক্রিকেটে। মার্চে জাঁকজমকভাবে এই সংস্করণ চালু করতে যাচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, আমাদের আরেকটা মিটিং বাকি আছে। আমরা আশা করছি যে নেক্সট মান্থেই আমরা ডিস্ট্রিক্ট লেভেলে খেলাটা শুরু করব। আমরা এবার স্কুল ক্রিকেটের বড় করে করতে চাই। বড় করে করতে মিন আমরা চাই সারা দেশে স্কুল ক্রিকেট নিয়ে হাইপ তৈরি করতে এবং প্রমোশনও করতে চাই স্কুল ক্রিকেটটা নিয়ে। এবং এবার স্কুল ক্রিকেট একটু অন্যরকমভাবে আপনারা দেখতে পারবেন। জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে আগামী মাসে। পাকিস্তানকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের মাঠের বাইরের প্রতাপ চুপসে গেল ২২ গজে। টি-20 বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাকানে চুবানি খেল সালমান আগার দল। টিম ইন্ডিয়ার ৬১ রানের বিশাল জয়ে শেষ হলো আলোচিত ভারত পাকিস্তান লড়াই। প্রথমে ব্যাট করে ঈশান কিষানের দাপুটে ব্যাটিংয়ে ১৭৫ রানের পুঁজি পায় সূর্যকুমারের দল। জবাবে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান। ৪০ বলে ৭৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন ঈশান কিষান। সালমান আগারা হয়তো এখন ভাবছে কেন সরকার এই ম্যাচটা খেলতে রাজি হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচটা না খেললেই হয়তো এভাবে লজ্জায় ডুবতে হতো না। মাঠের বাইরের প্রতাপ বরাবরের মতোই চুপসে গেছে ২২ গজে। টিম ইন্ডিয়ার কাছে একেবারে ধরাশয়ী সালমান আগার দল। যে ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যম আর মাঠের বাইরে এত উন্মাদনা, তার ছিটে ফোটাও দেখা গেল না পাকিস্তানের পারফরমেন্সে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। এদিনও হ্যান্ডশেক করেননি দুই দল। শুরুতে চমক দেখায় মেন ইন গ্রিন। প্রথম ওভারেই বল হাতে তুলে নেন অধিনায়ক সালমান আগা। ভয়ঙ্কর অভিষেক শর্মাকে ১ রানে ফেরান পাকিস্তান অধিনায়ক। ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় তারা।
তবে ঈশান কিষান তছনছ করে দেন পাকিস্তানের বোলিং আক্রমণ। শুরু থেকে এক প্রান্তে তাণ্ডব চালান এই বাঁহাতি ব্যাটার। তাকে সঙ্গ দিতে এসে তিলক ভার্মা খেলেন দেখে শুনে, আগলে রাখেন এক প্রান্ত। অন্য প্রান্ত থেকে শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, আবরার আহমেদদের কচুকাটা করেন কিষান। 27 বলে 50 তুলে নেন ঈশান। টি-20 বিশ্বকাপে যা টানা দ্বিতীয় 50 এই ব্যাটারের। 50-র পর রানের ফোঁয়ারা আরও বাড়ান বাঁহাতি ব্যাটার। প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করে 40 বলে 77 করে ফিরে যান সাইম আইয়ুবের শিকার হয়ে। পরের বলেই কোনো রান করার আগেই হার্দিক পান্ডিয়াকে ফেরান সাইম। হ্যাট্রিকের সম্ভাবনা জাগে এই বোলারের। ভারতকে কম রানে আটকানোর সুযোগ তৈরি হয় পাকিস্তানের সামনে, তবে সেই সুযোগ তাদের দেয়নি শিবম দুবে। অধিনায়ক সূর্যকুমার যাদব খেলতে পারেননি নিজের মতো। তার ব্যাট থেকে আসে 29 বলে 32 রান। তিলক ভার্মা খেলেন 24 বলে 25 রানের ইনিংস। দুবের 27 রানের উপর ভর করে নির্ধারিত ওভারে 175 রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। ফর্মে থাকা সাহিবজাদা ফারহান ফিরে যান কোনো রান না করেই। উইকেটের সঙ্গে প্রথম ওভারই মেডেন পান পান্ডিয়া। দ্বিতীয় ওভারে জোড়া শিকার জসপ্রীত বুমরার। সাইম আইয়ুব এবং সালমান আগাকে ফিরিয়ে ভেঙে দেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ। বাবর আজম বরাবরের মতোই খেলেন স্লো গতিতে। যদিও ভারত বোলারদের সামনে স্বস্তিতে ছিলেন না এই ব্যাটার। 5 রান করে বোল্ড হয়ে ফিরেন তিনি। ওসমান খান কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে তাকে সঠিক সঙ্গ দিতে পারেননি কেউ। 6-4 আর 1 ছক্কায় 34 বলে 44 রান করেন তিনি। একসময় মনে হয়েছিল দলীয় শতকের আগেই অল আউট হবে পাকিস্তান, তবে শেষ পর্যন্ত 114 রানে অল আউট হয় মেন ইন গ্রিন। 61 রানের জয় নিশ্চিত হয় ভারতের। পাকিস্তানের বিপক্ষে টি-20তে যা সবচেয়ে বড় জয় ভারতের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা, জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ মঙ্গলবার। এমপিদের পড়াবেন সিইসি। মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। ইসির পারফরমেন্সেও সন্তোষ। ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ সভায় আলোচনা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।